খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এবার মূল আলোচনার বিষয়, বাংলাদেশ ফুটবল দল 3 দফার সময় পিছিয়েও শেষ পর্যন্ত ফুটবলের যারা কোচ হবেন, যার হাতে ফুটবলারদের তুলে দেবেন, সেই কোচের নাম ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। আজ আবার জরুরি বৈঠকে বসেছে ন্যাশনাল টিমস কমিটির যারা সদস্য রয়েছেন। আজ আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন বাংলাদেশের একমাত্র এবং প্রথম ফিফা লাইসেন্সধারী ফুটবল এজেন্ট নিলয় বিশ্বাস। এখন মাঠে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নিলয়, কাল কোচের নাম ঘোষণা কথা ছিল, এর আগে শুক্রবার নাম ঘোষণার কথা ছিল, তবে দফায় দফায় পরিবর্তন হয়েছে সেই সময়টা। গতকালও আসলে নাম ঘোষণা করতে পারেনি, সেটা কোচ ফুটবলের যারা এজেন্ট হিসেবে কাজ করেন তাদের। আপনিও ফুটবলের এজেন্টের মধ্যে একজন, যারা ফুটবলার, কোচ এবং ক্লাব নিয়ে কাজ করে থাকেন। কোলম্যানকে দেওয়ার কথা ছিল, আপনি তো রোজারিও মিকেলকে নিয়ে কাজ করছিলেন। রোজারিও মিকেলের আসলে আসল সমস্যাটা কি হয়েছিল, কেন তাকে আমরা নিতে পারিনি? কারণ রোজারিও মিকেলের নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল। প্রথমত বলতে হবে, রোজারিও মিকেলকে যখন সিবি ড্রপ করা হয় সেটা ছিল এপ্রিলের সম্ভবত 17 বা 18 তারিখের দিকে। সো এরপরে বিএফএফ তার সাথে মিটিং করে হলো আপনার মে মাসের 7 তারিখে। সো তখন রোজারিও মিকেল ব্রাজিল একটা সেকেন্ড ডিভিশন ক্লাব থেকে অফার পায় এবং ক্লাবটা ওকে খুবই প্রেসারাইজ করছিল যে ওকে সাইন করো। সো মিটিংয়ের পর বিএফএফকে 3 ঘন্টা সময় দেওয়া হয় যে যদি তারা মিটিংয়ে সন্তুষ্ট থাকে তাহলে তাকে একটা ফর্মাল একটা অফিসিয়াল অফার লেটার নিয়ে আসার জন্য। বাট বিএফএফ ওই সময় কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, এই জন্য রোজারিও মিকেল তার ব্রাজিলিয়ান ক্লাবটাকে বেছে নিয়েছে। মানে তার সাথে কি আসলে সামনাসামনি তারা মিটিং করেছিল কি না অনলাইনে, যে বা তারা তো একটা সময় বেঁধে দিয়েছিল এবং তিনিও আসলে বলেছিলেন যে আমরা যতটুকু শুনেছি যে তিনি $35,000 মধ্যেও চাচ্ছিলেন। সেইটা আসলে কতটুকু সত্যি, বা মানে পেছনের কারণটা কি আসলে? না, ব্যাপারটা হয়েছে যে যখন মিটিং হয়েছে জুমে, সম্ভবত এটা ছিল 7:30 সময়, বাংলাদেশ সময় 7:30 সময় মিটিং ছিল। তখন এরপর থেকে 3 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল আমাকে, যে 3 ঘন্টার মধ্যে যদি বিএফএফ কোনো অফিসিয়ালি কিছু জানায় যে না ইন্টারেস্টেড বা আমি অফার লেটার পাঠাচ্ছি এরকম, তখন সে অপেক্ষা করবে। কিন্তু বিএফএফ যেহেতু ওই সময়ের মধ্যে কোনো ফিডব্যাক দিতে পারেনি, এই জন্য সে সাইন করে ফেলছে এবং সেটা স্যালারির অ্যামাউন্টটা 35,000 ছিল, $30,000 ছিল। আচ্ছা, সেটা তো আমরা যেগুলো শুনেছি, কারণ তার কোচিং স্টাফ বা অন্যান্য যারা স্টাফ আছে ম্যানেজমেন্ট, তাদের আসলে কোনো এক্সট্রা চাওয়া ছিল না যে তিনি কাজ করবেন বা তার আসলে যারা কাজ করেন তার সাথে। তাহলে এটা আসলে সেফ ছিল কিনা বাফুফের জন্য? ব্যাপারটা কি, এইটা তার আস্কিং প্রাইস ছিল, হয়তো বিএফএফ এর সাথে নেগোসিয়েশন হলে এই স্যালারি একটু কমে যেত। হ্যাঁ, তার সাথে তার কোচিং স্টাফ অবশ্যই আসতো, কারণ সে ব্রাজিল অলিম্পিক যখন চ্যাম্পিয়ন হয় তখন যে স্টাফটা ছিল মোটামুটি ওই স্টাফ নিয়ে ঘুরে ফিরে নিয়ে সে লাস্ট যখন ইজিপ্টে আন্ডার-23 দায়িত্ব ছিল তখনও পর্যন্ত সে এইভাবেই মানে সেই স্টাফ নিয়ে কাজ করছিল। তো যদি আপনি বড় কোচের ভিত্তিতে যদি দেখেন, প্রত্যেক কোচে কিন্তু তার পুরাতন যে কোচিং স্টাফ ওই স্টাফ নিয়ে আসার জন্য চেষ্টা করবে। কারণ হচ্ছে ওই কোচিং স্টাফ জানে যে সে কীভাবে কাজ করে, তার কি দরকার। তো নতুন একজন কোচিং স্টাফ নিয়ে আসলে তার ফুটবলের দর্শন, তার প্র্যাকটিসের সিস্টেম সবগুলো কিন্তু আবার তাকে শেখাতে হবে। সো এই জন্য সবাই চায় যে যারা পুরাতন যে স্টাফ আছে তাদেরকে নিয়ে আসতে। আচ্ছা, রোজারিও মিকেলের পর আমরা দেখলাম যে কাল কোলম্যানকেও আসলে শেষ পর্যন্ত হারাতে হয়েছে। বাংলাদেশ ফুটবল সমর্থকরা বিশেষ করে যখন চেয়েছিল আসলে কোলম্যানকে আনার বিষয়ে, অনেকটা আসলে ক্রীড়া প্রতিমন্ত্রীও বলেছিলেন যে আসলে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে এবং তারা দিবে। এটা কি আসলে বাফুফের মানে দায়িত্বশীল যে আচরণ করার কথা বা পেশাদারিতে যে জায়গাটা, সেটাতে আসলে বাফুফের একটু ঘাটতি রয়েছে কিনা? কারণ আপনি বলছিলেন যে 3 ঘন্টার একটা সময় তারা দিয়েছিল বেঁধে, যে যদি 3 ঘন্টার সময়ের মধ্যে তারা কাজটা করতে পারে বা কোনো অ্যান্সার রিপ্লাই দিতে পারে তাহলে হয়তো বা কোনো একটা পরিস্থিতি এগোতো রোজারিও মিকেলের সাথে। সেই ব্যাপারটা কি কোলম্যানের সাথে হয়েছে কিনা? কারণ যদিও বাফুফে বলছে যে এজেন্টদের কারণে বা বাড়তি ফি চাওয়ার কারণে আসলে এটা হয়নি। হ্যাঁ, রোজারিও মিকেলের ব্যাপারটা ভিন্ন আর কোলম্যানের ব্যাপারটাও ভিন্ন। যেহেতু রোজারিও মিকেল সময় বেঁধে দিয়েছে, সেই মুহূর্তে বাফুকে একটা, কারণ যেহেতু ন্যাশনাল টিম ফুটবল কমিটি আছে তারা একটা সিদ্ধান্ত উপনীত হবে। কারণ আমার মনে হয় ওই দিন 3 বা 4 জনের ইন্টারভিউ তারা প্ল্যান করেছে এবং বাকি কিছু কোচিং ইন্টারভিউ ছিল। এখন যেহেতু সবগুলো মিলিয়ে ইন্টারভিউ নেওয়ার পর তারা একটা যদি আউটপুটে বের হবে যে না আমাদের ইন্টারভিউ ভিত্তিতে আমরা র্যাঙ্কিং করছি 1, 2, 3, এই কোচের ভিত্তিতে আমরা নেগোসিয়েশনে যাব। সো আমার মনে হয় বাফুফের স্ট্র্যাটেজি ছিল এটা, এই জন্য রোজারিও মিকেলের সাথে ডিলটা হয় নাই। আর কোলম্যানে যেটা কালকে বাফুফের প্রেসিডেন্ট যেটা বলছে যে এজেন্ট কমিশনের 10% ব্যাপারটা,
এখানে একটু আমি একটু খোলাসা করি। ফিফা যে 2023 সালে নতুন করে ফিফা এজেন্ট রেগুলেশন যেটা চালু করেছে, এখানে সুন্দর করে স্পষ্ট লেখা আছে 14 সেকেন্ড প্যারাগ্রাফে যে এ ক্লায়েন্ট শুড পে দ্য সার্ভিস ফি। এখন আপনার বুঝতে হবে এখানে ক্লায়েন্টটাকে, যেহেতু ওই এজেন্টটা ওই কোচের হয়ে কাজ করতেছে, এই জন্য ওই এজেন্টের ক্লায়েন্টটা হচ্ছে কোচ। এই ফিফার নিয়ম অনুসারে ওই কোচের তার কমিশন দেওয়া উচিত। এটা হলো নর্মালি যে ফিফার কথা। এখানে যখন উনি 10% চাচ্ছে, কারণ বিএফএফ কিন্তু ওই কোচকে নিযুক্ত করে না যে তুমি আমার জন্য কোচ খুঁজে দাও, তোমাকে আমার 10% কমিশন পেড করব। কিন্তু ওয়ার্ল্ড ফুটবল যেটা হয় নর্মালি, এটা যারা এজেন্ট থাকে, যারা বড় বড় কোচ আছে, এদের দেখা যায় দীর্ঘদিন এজেন্ট থাকে, অনেকে আছে 20 বছর 25 বছর এরকম ধরেও এজেন্ট কাজ করছে সেম এজেন্ট আন্ডারে। সো এটা কী হয়, যখন কোনো ক্লাব বা ফেডারেশন থেকে অফার দেয়, ওই অফারের অনুযায়ী একটা অ্যাডজাস্ট করে নেয়। কারণ ফেডারেশন বা ক্লাব জানে আমি ওই এজেন্ট ওর কমিশন প্লাস স্যালারি, কোচের স্যালারি সহ বা প্লেয়ারের স্যালারি সহ তাকে একটা জিনিস অফার করবে, ফাইনাল কন্ট্রাক্ট এটাই হবে। অনেক সময় অনেক ক্লাব বা ফেডারেশন অত নেগোসিয়েশন যেতে চায় না, ঠিক আছে তোমার 10% আমি দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে সেটা কোচ বা প্লেয়ারের পকেটে যাচ্ছে, ওখান থেকে আবার এজেন্টের পকেটে যাচ্ছে, এইভাবেই এইভাবেই নিয়মটা হয়ে থাকে। তাহলে আমার একটা প্রশ্ন, যেহেতু এজেন্ট দিয়ে আসলে সিবিটা ড্রপ হয়েছে, বাফুফের সিবি যে প্রক্রিয়া যখন চালু হয়েছিল, তাহলে তো বাফুফে জানতো যে এজেন্টদের আসলে কোনো একটা পার্সেন্টেজ দিতে হবে। তাহলে সেই প্রক্রিয়াটা বা কালক্ষেপণের মানেটা কি? যদি শেষ পর্যন্ত বাফুফের সভাপতি তাবিতাউল বলছিলেন যে আমরা আসলে এজেন্টদের কোনো টাকা দিতে চাই না, আমরা আমাদের নীতিতে থাকতে চাই, যদিও এটা বাফুফের জন্য একেবারেই প্রথম এই নিয়োগ প্রক্রিয়া যে ওপেনলি আসলে সিবি ড্রপের বিষয়টি, তাহলে এটা বাফুফের আসলে কালক্ষেপণের একটা মানে প্রক্রিয়া কি না কোচ নিয়োগের ফাঁক দিয়ে? এখানে গতকাল তাবিদ ভাই যেটা বলছে যে এজেন্টের যে কমিশন ব্যাপারটা, প্রথম সে এটা উল্লেখ হয় নাই। হয়তো কোলম্যান এজেন্ট নিজেই জেনেছিল, মানে নিজে ভেবে নিয়েছিল যে না এটা একটা নর্মাল এজেন্ট ফি বিহেভিয়ার আমাকে প্রোভাইড করবে, এই জন্য হয়তো মানে প্রথম দিকে এই কথাটা আলোচনা হয় নাই। প্রথমে মনে হয় সবার টার্গেট থেকে না ঠিক আছে আমরা একটা কোচকে তারা চায় কি না, কোচের সাথে একটা আমরা মানে কোচকে নেওয়ার ব্যাপারে আমরা মৌখিক একটা কথাবার্তা, অফিসিয়াল লেটার বা এইসবের দিকে হয়। তারপরে আসলে এজেন্ট কমিশনের ব্যাপারটা পরে, এটা সবাই মোটামুটি সবার জানা। কিন্তু বিহেভ যেহেতু আপনি উল্লেখ করলেন যে বিহেভ এর আগে কখনো এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি যে আমরা এইভাবে সার্কুলার দেবো, সার্কুলার পরে আমরা ইন্টারভিউ ডাকবো, ইন্টারভিউ থেকে আমরা শর্টলিস্ট করে আবার আমরা মানে কোচ সিলেকশন করব। সো ওই দুইজনের একটা মিসকমিউনিকেশন, আমার মানে কমিউনিকেশন দুই সাইড থেকে একটা হতে পারে যে এজেন্ট আগে থেকে উল্লেখ করে না যে আমি যখন আমি স্যালারি প্যাকেজ দেবো, স্যালারি প্যাকেজের সাথে আমি মেনশন করে দেবো যে না 10% কমিশন শুড বি ইনক্লুডেড। এখন মানে দুই পক্ষের হয়তো একটা কমিশন গ্যাপ আছে এখানে। নিলয় ভাই, আমি যতটুকু জানি কোলম্যানের যিনি এজেন্ট তিনি আসলে দেশীয় কেউ নেই বা বাইরের একজন এজেন্ট, সেক্ষেত্রে আসলে খুব স্বাভাবিকভাবে এজেন্ট যেহেতু তার ক্লায়েন্ট, তাহলে কিছু একটা পার্সেন্টেজ তো আসলে তাদেরকে দাবি করবেই, সেটা তো বাফুফে জানতো, তাই না? জেনেও যখন কোলম্যানের এই প্রক্রিয়াতে তারা এগিয়েছে, তাহলে এই শেষ পর্যন্ত আসলে এসে পিছিয়ে যাওয়া, এটা আসলে মানে ফুটবলের জন্য আসলে এটা মানে খারাপ হলো কিনা? কারণ 24 মে বলছে যে ক্যাম্প শুরু করবে এবং 3 দফা তারা কোচ নাম প্রকাশেও আসলে পিছিয়ে গেছে। এখানে ব্যাপারটা কি হয়েছে, এখন ঘটনার মানে আসল ঘটনার শুরু থেকে কি আমি যেটুকু আগে উল্লেখ করলাম যে এজেন্ট কি উল্লেখ করেছে কিনা 10% কমিশনের কথা। এখন এজেন্ট যদি উল্লেখ না করে প্রথমে 10% কমিশনের কথা, আর এরপরে যদি এসে উল্লেখ করে, তখন একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। কারণ যখন আমি আমার থেকে বলবো যে আমার ক্লায়েন্টের ফাইনাল স্যালারি এইটা, তারপরে যদি আমি তাকে স্যালারিটা যখন আমি 10% অ্যাড করবো, অবশ্যই স্যালারি বেড়ে যাবে। আর কোলম্যানের যেহেতু $26,000 স্যালারির কথা শোনা যাচ্ছিল, সো 10% আপনার $2,600 হয়। সো 2 বছরে কিন্তু একটা বিশাল একটা অ্যামাউন্ট দাঁড়ায়। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যাবে যে আপনি আর কিছু টাকা ভরলে একটা অ্যাসিস্ট্যান্ট কোচ বা একজন গোলকিপার কোচ বা একজন ফিটনেস ট্রেনারের বেতন কিন্তু হয়ে যায়। আমার মনে হয় বিএফএফ ওই সিদ্ধান্ত থেকে একটা যে আগে থেকে যেহেতু জানা হয় নাই, প্লাস টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক বড়, কম না। সো এই দুই দিক থেকে চিন্তা করে মনে হয় বিএফএফ সিদ্ধান্ত পড়েছে যে না আমরা কোচের এজেন্টকে আমরা ফি দিব না। আর রোজারিও মিকেলের যখন সিবিটা ড্রপ করেছিলেন, আপনারা কি ক্লিয়ার করেছিলেন কিনা যে আপনারা আসলে কোনো পার্সেন্টেজ চান কিনা? না, এইটা ব্যাপার কিছু রোজারিও মিকেলের ব্যাপারটা ভিন্ন। রোজারিও মিকেল $30,000 যেখানে আমাদের কাছে আস্ক করছে, এটা খুবই তার স্যালারি হিসেবে নগণ্য, যা তার স্যালারি অনেক গুণ বেশি ছিল যে মিশর যখন ছিল বা ব্রাজিল যখন কাজ করেছে। কিন্তু রোজারিও মিকেল ব্যাপার কি হয়েছে, যখন রোজারিও মিকেলের সাথে আমার কথা হয় প্রথম মিটিংয়ে, বাংলাদেশের সম্বন্ধে যখন আমি বাংলাদেশ ব্রাজিলকে কীভাবে ভালোবাসে এইটা যদি আমি ওকে কিছু জিনিস দেখানোর পরে রোজারিও মিকেল এমনিতে ওর ভিতরে আগ্রহ চলে আসছে যে না
বাংলাদেশের টাকা পয়সার জন্য না, আমি বাংলাদেশে দেখতে যাবো, বাংলাদেশের মানুষ যদি আপনারা কি সরাসরি তাকে অ্যাপ্রোচ করেছিলেন? হ্যাঁ, রোজারিও মিকেলকে আমাকে প্রথমে একটা প্ল্যান দিতে হয়েছে যে বিএফএফ কি চায়, আমাদের টিমের কি অবস্থা, আমাদের নেক্সট প্ল্যানিং। সো মোটামুটি তাকে একটা প্রেজেন্টেশন দিতে হয়েছে। সে ইচ্ছা না এরকম যে সে নিজ থেকে বলবে এসে না বাংলাদেশের জন্য কোচিং করাবো। নর্মালি বড় কোচদের আগে ব্রিফ করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয় যে এই অবস্থা ক্লাব বা ওই ফেডারেশনের, তখন তারা সিদ্ধান্ত নেয় না আমি কি ওই ক্লাব বা কোচিং করাবো কিনা। আচ্ছা, আপনি তো অনেকদিন ধরেই আছেন এবং 2018 সাল থেকে প্রায় 8 বছর ধরে আপনি হচ্ছে এজেন্টের তালিকা আছে এবং বাফুফের সাথে আপনার মাঝে মধ্যে লিয়াজু হয়, ফুটবলার নিয়ে যান। আপনি বর্তমানে আসলে কাদেরকে নিয়ে কাজ করছেন? কোনো বিদেশি প্লেয়ার আছে কিনা? কারণ আমরা দেখেছি এর মধ্যে অনেক প্লেয়ার বাংলাদেশ জাতীয় দল এবং বয়সভিত্তিক দলেও অন্তর্ভুক্ত হয়েছে। নতুন কোনো প্লেয়ার নিয়ে কাজ করছেন কিনা বর্তমান সময়ে? মেইনলি আমার ফুটবল যাত্রা শুরু হয়েছিল মেয়ে ফুটবলারদের। সাবিনা খাতুন ছিল আমার লাইফের সব থেকে প্রথম ক্লায়েন্ট আর কি। সো আমি বর্তমান যে লোকাল ফুটবলারদের ধরেন মেইনলি আমি মেয়েদের ফুটবল নিয়ে কাজ করতেছি। দেখা যাক, কারণ লাস্টবার এশিয়া কাপের খেলার পর বাংলাদেশের 2-3 জন প্লেয়ারের প্রতি অস্ট্রেলিয়ানের কিছু ক্লাবের আগ্রহ আছে, কিন্তু এটা শুধুমাত্র এখন আপাতত আগ্রহ অবস্থায় আছে ওদের, কারণ বর্তমানে ওদের সিজন চলমান। আগস্টে ওদের নতুন সিজনে আবার দলবদল শুরু হবে। হয়তো যদি সব কিছু ঠিকঠাক থাকে 1-2 জন প্লেয়ার দেখতে পারবো আমরা অস্ট্রেলিয়ান ওমেন্স লিগে বাংলাদেশ থেকে। ও নারী লীগ নিয়ে আপনারা কাজ করছেন। আচ্ছা, এমনি পুরুষ দলের জন্য বা বয়সভিত্তিক দলের জন্য কেউ আছে কিনা আপনাদের আন্ডারে? না, আমাদের আন্ডারে আছে, কিন্তু আপাতত একটু যদি বলতে শেখ মুরসালকে নিয়ে বাইরে কাজ করার চেষ্টা করছি আর কি। দেখা যাক, কারণ বাংলাদেশের ছেলেদের ফুটবলের ডিমান্ড একটু কম বাইরে। এটা কেন? মানে তারিক কাজী সম্ভবত সব মানে প্রথম বাংলাদেশের স্থানীয় প্লেয়ারদের মধ্যে বাইরে তিনি কাজ করতে যাচ্ছেন, ভুটান লিগে সুযোগ পেয়েছেন প্রথম প্লেয়ার হিসেবে। দেখা যায় যে আপনারা তো আসলে বিদেশি প্লেয়ার অনেক সময় আমাদের বাংলাদেশে ইনক্লুড করে থাকেন। আমাদের দেশের প্লেয়ারদের এতটা মানে চাহিদা কেন নেই বাইরের দেশের লিগগুলোতে? এটা একটু দেখবো। তবে আমরা একটু দেখতে চাই আপনারা কোন কোন প্লেয়ার নিয়ে, স্থানীয় প্লেয়ারদের নিয়ে কাজ করেছেন, কোন কোন ক্লাবে আপনারা তাদেরকে প্রোভাইড করেছেন, আমরা একটু দেখতে চাই। কারণ আপনি কোচ প্লাস হচ্ছে আপনারা ফুটবলার সবাইকে নিয়ে আসলে কাজ করে থাকেন, আমরা দেখতে চাই। আমরা জানি যে আপনারা আনিসুর রহমান জিকোকে নিয়ে কাজ করেছেন। আমরা প্রথমে কোচদের তালিকা একটু দেখতে চাই। ভ্যালেরিয়া তিতা রোমানিয়া, আপনারা মনে হয় বসুন্ধরা কিংসে তাকে দিয়েছিলেন। কোচ খালিল চাক্রৌন আছে তিউনিশিয়ার একজন কোচ। পাকির আলী শ্রীলঙ্কা, তিনি মনে হয় শেখ জামালের 2011 সালে প্রথম বিদেশি কোচ হিসেবে তিনি লিগ জিতিয়েছিল শেখ জামালকে। রিস্টিকার রোমানিয়ার একজন কোচ। মার্কোস গঞ্জালেস আর্জেন্টিনা। বর্তমানে আপনাদের এই তালিকায় 5 জন কোচ নিয়ে আপনারা কাজ করছেন। আমরা এবার একটু খেলোয়াড়দের তালিকা দেখতে চাই যারা আসলে স্থানীয়দের মধ্যে রয়েছেন। বিদেশি অনেক প্লেয়ারদেরকে নিয়ে আপনারা কাজ করেছেন, আমরা শুধু স্থানীয়দের দিকে একটু দেখতে চাই। আনিসুর রহমান জিকো আছেন, যিনি বর্তমানে বসুন্ধরা কিংসে খেলছেন। শেখ বাবলু আছেন বাংলাদেশ পুলিশ এফসি। নাবিব নেওয়াজ জীবন আছেন বসুন্ধরা কিংস। মামুনুল ইসলামকে নিয়ে আপনারা মধ্যে কাজ শুরু করেছিলেন, তবে কোনো ক্লাবে তাদেরকে দিতে পারেননি। আপনি মনে জামাল ভুঁইয়ার কথা বলছিলেন, যে জামাল ভুঁইয়াকে আপনি আর্জেন্টিনা লিগে, যেটা আর্জেন্টিনা না, সেটা আসলে কলকাতা মোহামেডান। আচ্ছা, ঠিক আছে। সেই জায়গায় শেখ জামাল ভুঁইয়া যখন আর্জেন্টিনার একটা ক্লাবে খেলতে গিয়েছিল, সেটা কি আপনাদের মাধ্যমে? না, অন্য একটা এজেন্সির মাধ্যমে। অন্য একটা এজেন্সির মাধ্যমে। আচ্ছা, এই যে আমরা দেখছি যে আপনি তো বর্তমানে একমাত্র ফিফা লাইসেন্সধারী এজেন্ট আছেন, সেক্ষেত্রে আমরা দেখছি যে বাংলাদেশের খুব কম ফুটবলার আছে দেশীয় যে খুব কাজ করেছেন কম। এটার কারণটা কি? এটা কি আসলে বাইরের দেশে বাংলাদেশের ফুটবলারদের চাহিদা কম, নাকি যারা আছেন খেলছেন তাদের আসলে বাইরের দেশে গিয়ে খেলার আগ্রহটা কম? আচ্ছা, প্রথম থেকে শুরু করে যে যারা আছে এদের সর্বপ্রথম আমাদের প্ল্যানিংয়ে আমার থাকে যে বাংলাদেশের আমি এদের হয়ে কাজ করি না, বাংলাদেশের বাইরে নিয়ে এদের কিছু করা যায় কিনা। যখন একটা প্লেয়ার নর্মালি লিগে ভালো পারফরমেন্স করে টানা 2-3 বছর, তখন চিন্তা করি যে না, এদেরকে বাইরে দেওয়া যায় কিনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের ফুটবলার যদি সামগ্রিক চিন্তা করেন, স্যালারি স্ট্রাকচার গত 2 বছর ধরে একটু ক্লাবগুলো সমস্যা জড়িত আছে। এছাড়া কিন্তু বিগত দিন ক্লাব থেকে প্লেয়ারগুলো ভালো একটা স্যালারি পেত। এটা সেম বাংলাদেশ ইন্ডিয়াতেও কিন্তু এরকম স্যালারি পেত। এই জন্য দেখবেন বাংলাদেশ এবং ইন্ডিয়ান প্লেয়ার খুব বাইরে কম খেলতে চায়। এই যদি একটা বিচার করেন যে সাব করা চালু হওয়ার পরে বাংলাদেশে কিন্তু আপনি আমার সম্ভবত একটা ইন্ডিয়ান প্লেয়ার বাংলাদেশে খেলতে এসেছিল আরামবাগে, এছাড়া কিন্তু ইন্ডিয়া থেকে আর কোনো প্লেয়ার আসেনি। ওই সময় কিন্তু ইন্ডিয়াতে ঝামেলা ছিল, ইন্ডিয়াতে লিগ চলবে বা চলবে না, কিন্তু এর দৌড়ায় থাকার পরে কিন্তু কোনো ইন্ডিয়ান প্লেয়ার বাংলাদেশে আসার আগ্রহ দেখায়নি বা আসেনি। কিন্তু দেখবেন আপনার ওদিকে নেপালের প্লেয়ার, ভুটানের প্লেয়ার বাংলাদেশে খেলছে, পাকিস্তানের প্লেয়ার খেলছে। কারণ কি, এদের দেশে এদের একটা লিগের নিয়মিত স্ট্রাকচার নেই। ভুটান একটু আছে, বাট লিগের স্যালারি স্ট্রাকচার বলেন, লিগের কোয়ালিটি সব দিক থেকেই এরা কিন্তু পিছিয়ে। সো বাংলাদেশের যখন একটা প্লেয়ার ভালো স্যালারি পাচ্ছে, হ্যাঁ অবশ্যই সে বাইরে গেলে সেরকম স্যালারি পাবে না। একটা সুযোগ সুবিধার একটা
চিন্তা থাকে যে আমি যদি দেশে বসে আমি এত টাকা ইনকাম করছি, আমি যখন বাইরে একটা ক্লাবে যাব তখন কিন্তু আমার একটু ইয়া লাগবে। আপনি আফ্রিকান প্লেয়ারদের যদি চিন্তা করেন দেখবেন যে এরা খুব কম টাকায় বাংলাদেশে খেলছে, কারণ কি তার দেশে ওই খেলার সুযোগটা আছে, আর টাকা ইনকাম করার সুযোগটা নাই। কারণ আমাদের যদি নর্মালি দেখেন একটা নর্মাল খ্যাপের মাঠে গেলে একটা আফ্রিকান একটা 20,000-25,000 টাকা ইনকাম করতে পারে, সেটা কিন্তু তার আফ্রিকা দেশে পারছে না। এই ভিত্তিতেই যে বাংলাদেশের প্লেয়াররা যখন ইন্ডিয়ান প্লেয়াররা যারা নিজেদের দেশে ভালো ইনকাম করতে পারে, এরা বাইরে গেলে যদি অফার পায় খুব কম কম টাকার অফার পায়, দেখা যায় কি ওই টাকা তাদের ইয়া হয় না আর কি, মানে নিজেদের যারা যা পাচ্ছে তার থেকে অনেক কম অফার আসে, এই জন্য মানে আমরা দেখতে পাই না বাইরে। এটা তো আসলে আসিয়ান অঞ্চলে বাংলাদেশের প্লেয়ারদেরকে কম অফার করা হয়, ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে সেখানেও কি আসলে কখনো অফার করা হয়েছিল কিনা? কারণ বাংলাদেশের এখন একমাত্র দল হিসেবে আসলে খেলতে যাচ্ছে বাংলাদেশ, এই প্রথমবারের মতো কোনো দলের সাথে খেলতে যাচ্ছে সেই জায়গায় আসলে বাংলাদেশে কোনো ইউরোপের কোনো দল থেকে বা ক্লাব থেকে আসলে কখনো অফার পেয়েছে কিনা আপনার মাধ্যমে? না, ইউরোপে কারো কখনো অফার হয়নি, কিন্তু ইউরোপের একটু ঝামেলা আছে কি, আমি আপনার সম্ভবত 2016 সালে চেলসি ফুটবল ক্লাবে সাবিনা আপার জন্য যোগাযোগ করি, কিন্তু ওদের তখন টেকনিক্যাল ডিরেক্টর আমাকে কিছু রেগুলেশন পাঠালো যে ওদের কয়েকজন নন ইউরোপিয়ান প্লেয়ার সাইন করতে পারবে, এই একটা কোঠা আছে নর্মালি, যে এই একটা ওরা নন ইউরোপিয়ান সম্ভবত তখন 2 জন বা সামথিং এরকম, আবার শর্ত আছে ওই নন ইউরোপিয়ান কান্ট্রি ফুটবল র্যাঙ্কিংয়ে টপ 40-র মধ্যে হতে হবে, অনেক রুলস এর রেগুলেশন আছে। আর আমাদের এই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়াটা একটু টাফ বাইরের দিক থেকে, এই ভিসা রেশিও বলেন, কোঠা রেশিও বলেন, সব কিছুর জন্য কিন্তু ইউরোপিয়ান প্লেয়ার, আমি যদি কোনো প্লেয়ারকে অ্যাপ্রোচ করি তারা কিন্তু নর্মালি ইয়া করবে না। আমি নর্মালি একটা আপনাকে ইনসিডেন্ট শেয়ার করি, এটা সম্ভবত 2019 সালে সাবিনা আপা চাইনিজ টাইপের হ্যাংওয়েন এফসি থেকে একটা অফার পায়। সো আমরা দিল্লি যাই ভিসা করার জন্য। সো ওয়ার্ক পারমিটটা অন প্রসেস ছিল যে দিল্লি অ্যাম্বাসেডার সাবমিট করার আগেই ওয়ার্ক পারমিটটা আমাদের কাছে চলে আসবে, কিন্তু চাইনিজ টাইপের গভর্নমেন্ট ওয়ার্ক পারমিটটা রিজেক্ট করে দেয়। তারা এই কারণে এটা বলে যে বাংলাদেশে ফুটবল খেলে বাংলাদেশের ফুটবলের মান আমাদের থেকে অনেক কম, আমরা কেন তাদের প্লেয়ার নিচ্ছি অ্যাজ এ ফরেন প্লেয়ার হিসাবে। সো এই ক্ষেত্রটা শুধু চাইনিজ টাইপের না, অনেক ক্ষেত্রেই হয়। এবং ওই ক্লাবের ডিরেক্টর বলছিল যে আমি যদি এখানে একজন একটা জাপানিজ প্লেয়ার যে আসলে অরিজিনালি প্রফেশনাল প্লেয়ার না, সে একজন স্কুল লেভেলে খেলে, তাকেও যদি নিয়ে আসি তাকে ওয়ার্ক পারমিট দিতে কোনো সমস্যা করবে না। কিন্তু যেহেতু তোমাদের ফুটবলের লেভেলটা কম, মানটা কম, এই জন্য তোমাদের এই ওয়ার্ক পারমিট ইস্যুতে তোমাদের তারা ধরে আর কি। কারণ তারা হয়তো প্লেয়ার কেমন তারা সেটা অ্যানালাইসিস করবে না, সে দেখবে আমার দেশটা কোথায়, আমি কোন দেশকে রিপ্রেজেন্ট করছি, এবং আমার ফুটবলের র্যাঙ্কিং দেখবে। এই ব্যাপারগুলোর জন্য হলো আসলে আমাদের বলতে পারেন যে অনেক দিকে আমরা পিছিয়ে আছি। ফুটবলের মান একটা ফ্যাক্ট আছে, এই ফুটবল মান বলেন, আমাদের এই দেশের ন্যাশনাল টিমের র্যাঙ্কিং আর ভিসা জটিলতা, এই সব কিছু মিলে ধরেন বাইরে গিয়ে খেলাটা একটু প্লেয়ারদের জন্য একটু সমস্যা টাফ হয়ে যায়। এই জন্য আসলে বিশেষ করে নারী প্লেয়ার আসলে সুযোগ এখন পর্যন্ত পায়নি, শুধু ভুটান লিগ ছাড়া। নীল বিশ্বাস, আরও অনেক আলোচনা রয়েছে, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। দর্শক ফিরছে একটু পরই, সাথেই থাকুন। বাংলাদেশের ফুটবলারদের এজেন্ট নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নিলয় বিশ্বাস। আর নিলয় ভাই, যেটা বলছিলাম, আপনি কথা বলছিলেন যে অস্ট্রেলিয়াতে আসলে নারী ফুটবলারদেরকে নিয়ে কাজ করার আপনারা একটা প্রক্রিয়া শুরু করেছেন এবং একটা অফারও পেয়েছে। এখন আসলে কতটুকু প্রক্রিয়াটা এগোবে, আসলে আপনারা কতটুকু কাজ করতে পেরেছেন নারীদের নিয়ে? আচ্ছা, ব্যাপারটা কি হয়েছে, এইটা যখন বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার একটা টিমের ফ্রেন্ডলি খেলা হয়, ওই খেলার পর ওই কোচের সাথে আমার আগে যোগাযোগ ছিল। কোচ আমাকে 2টা প্লেয়ারের ব্যাপারে জিজ্ঞেস করে যে তাদের কি অবস্থা, তারা কোথায় খেলছে, তাদের কি আরও তোমার ডিটেলস ভিডিও আছে কি না। হ্যাঁ, আমি তাই সব পাঠাই। সে আমাকে বললো আমি এই 2টা প্লেয়ারের প্রতি ইন্টারেস্টেড, আমি যদি নেক্সট সিজনে এই ক্লাবে থাকি তখন আমি এই ব্যাপারে কথাবার্তা বলবো। কারণ মোটামুটি সে আমাকে জানিয়েছে যে ওই ক্লাবের স্যালারি স্ট্রাকচার, মানে অস্ট্রেলিয়াদের ওই লিগের মিনিমাম ওয়েজ কত, কী ফ্যাসিলিটি দিবে, সবগুলো জানানো হয়েছে। বলছে এটা মানে একটা আনঅফিশিয়াল টক ছিল, মানে আর কি প্লেয়ারদের ব্যাপারে ইনফরমেশন নেওয়ার জন্য, যে সে শর্টলিস্ট করে রাখবে কিনা, নেক্সট সিজনে যখন নেগোসিয়েশন শুরু হবে, ট্রান্সফার উইন্ডো শুরু হবে, তখন কি এই প্লেয়ার দুইটা নিয়ে এসে তারা যোগাযোগ করবে কিনা। এটা নর্মালি সব ক্লাবই করে সিজন শুরু করার আগে, যে এই 5টা প্লেয়ার 10টা প্লেয়ার আমরা শর্টলিস্টে, নেক্সট সিজনে আমরা এদের টার্গেট করবো সাইন করার জন্য।
ওইরকম একটা প্রি টক একটা ব্যাপার হয়েছে, ওরকম মানে সিরিয়াস বা ওই পর্যায়ে এখন নেই, কিন্তু সম্ভাবনা আছে একটা বলতে পারি আমি। আচ্ছা, আপনি তো বিগত সময় নারীদের নিয়ে অনেক কাজ করেছেন, কোন কোন নারীদের নিয়ে বেশি সফলতা পেয়েছেন আসলে, কোন ফুটবলারের ক্ষেত্রে আপনারা তো একটা পার্সেন্টেজও পান, সেক্ষেত্রে ওই পার্সেন্টেজের অ্যামাউন্ট আসলে কিরকম হয় আপনাদের, আপনারা কিভাবে লাভবান হন আর কি এইভাবে এই কাজটা করে? নর্মালি এখন পর্যন্ত কোনো মেয়ে ফুটবলের কাজ করে আমি কখনো কমিশন নেই না, কারণ এদের স্যালারি থাকে খুবই খুবই কম। সো এই কম স্যালারির মধ্যে যদি আমি আবার 10% ইনক্লুড করি, তাহলে দেখা যাবে একটা অন্যরকম ব্যাপার হয়ে যায়, মানে এত কম স্যালারি থেকে আমি আবার নিচ্ছি, এটা সম্ভব হয় না কখনো। এই জন্য আমি কখনো মেয়েদের ফুটবল, যেহেতু আমার কাজে যাত্রার শুরুর জন্য মেয়ের ফুটবল থেকে কখনো কমিশন নেওয়া হয় না। মেনলি কমিশনের ব্যাপারটা আসে যখন ফুটবলাররা বাইরে থেকে আসে, ফরেন ফুটবলার বা কোচ যারা আসে, এরা যে ডিলটা হয়, ডিলের 10% আপনি পেমেন্ট করে। দেশীয় প্লেয়ারদের মধ্যে কাদের নিয়ে কাজ করেছেন নারীদের নিয়ে? দেশীয় ধরেন আমি সাবিনা খাতুন বলতে পারেন, ঋতুপর্ণা চাকমা, তারপরে মাসুমা সুমাইয়া, মনিকা চাকমা, কৃষ্ণারানী সরকার, এদের নিয়ে কাজ আনিকা করেছি। রানিয়া সিদ্দিকীকে দেশে আনার ব্যাপারে আসলে আপনার না, কোনো হাত এটা রয়েছে কিনা? আমার কোনো ইয়া ছিল না এর ভিতরে। আর মাতসুশিমা সুমাইয়া যিনি জাপান থেকে এসেছেন, তিনি কি আপনার সাথে যোগাযোগ করেছেন কিনা বাংলাদেশে আসার আগে? না না, বাংলাদেশে আসার আগে না, ও তো বাংলাদেশের ফুটবলে হয়েছে কি, ও আন্ডারগ্রাউন্ড ফুটসালে অনেক অ্যাক্টিভ ছিল। ও যখন খেলছে, ও কিন্তু ছেলেদের সাথে অনেক ইয়া খেলে। সো মোটামুটি ওই সুমায়াকে সবাই চিনতো, মানে ফুটবলের যারা ফুটসাল বা এই লেভেলে খেলতো, সুমায়ের নামটা সবাই চিনতো। দেখবেন ধরেন 20টা মানুষ খেলছে, একটা মেয়ে, বাকি 19টা ছেলে। সো ও একটা স্পটলাইট ছিল ছোটোবেলা থেকে, এরকমভাবে খেলে বড় হয়েছে। তো সো ওকে দরকার হয় না যে স্কাউট করে বা লাইন রেড করে নিয়ে আসা আর কি বাংলাদেশে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে মেয়েদের ক্ষেত্রে আসলে খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নেই, সেটা আসলে কেন? বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যখন বিশ্ব জায়গায় যাওয়া হয়, কারণ আমরা দেখেছিলাম যে এশিয়ান কাপে যখন তারা বাছাই পর্বে বেশ ভালো একটা লড়াই করেছিল, এরপরে যখন অন্য দলের সাথে বাছাই পর্বের মূল পর্বের আগে যখন তারা আসলে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য অনেকগুলো দলের সাথে যোগাযোগ করেছে, জাপানের সাথে, মালয়েশিয়ার সাথে, তবে তারা সেইভাবে আসলে সাড়া দেয়নি। এইটা আসলে কারণটা কি? বাংলাদেশের র্যাঙ্কিং তো বেশ এগিয়ে গিয়েছিল এবং খুব ভালো ফলাফল করছিল বাংলাদেশের নারীরা, এইটার মানে কেন বাংলাদেশের সাথে অন্য দেশের আগ্রহটা কম খেলার? এটা ব্যাপার দেখবেন, যারা নিজের উন্নতি করতে চায় তারা দেখবেন সবসময় তাদের বড় র্যাঙ্কিংয়ের টিমের সাথে খেলতে চায়। সো ওই ব্যাপার বাংলাদেশ ঠিক আছে, বাংলাদেশের রিসেন্টলি রেজাল্ট ভালো, ফর্ম ভালো, সব দিক থেকে ভালো, কিন্তু বাংলাদেশের যে আপকামিং টিম এখন পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড দাঁড় করে না যে ঠিক আছে বাংলাদেশ 10টা ম্যাচ খেলে 9টা ম্যাচ জিতবে বা 8টা ম্যাচ জিতবে বা যে কোনো টিমের সাথে ফাইট দেবে এরকম। সো প্রত্যেকটা টিম ধরেন মালয়েশিয়া কি, যখন মালয়েশিয়া চাইবে কি তার থেকে বড় একটা বেটার টিমে খেলার জন্য, জাপান তো এশিয়ান কাপ খেলছে, সো তারও ইচ্ছা থাকবে যে আমার টিমটাকে আমি অন্য একটা বড় বেটার টিমের সাথে খেলানো ট্রাই করবো, যাতে আমাদের প্লেয়ারের মনোবল, ল্যাকিংস কি আছে আমরা সব ফাইন্ডিং করতে পারি এবং ওটা নিয়ে আমরা কাজ করে এশিয়ান কাপে ভালো রেজাল্ট করতে পারি। এই জন্য আমার কাছে নিজের কাছে মনে হয় যে না, আমি যদি থাকতাম যে না আমি আমার প্রতিপক্ষ বড় একটা প্রতিপক্ষের সাথে খেলবো, বড় প্রতিপক্ষের সাথে খেললে আমি নিজের ভুলগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ থাকে। কারণ দেখা যায় ছোটো প্রতিপক্ষ, যেমন ধরেন ভুটানের সাথে বাংলাদেশের মেয়েদের খেলা হলে দেখা যায় আমরা অনেকগুলো গোল, 10টা 12টা এরকমও গোল হয়। বা যদি ভুটান লিগে যদি গত সিজনে বাংলাদেশের মেয়েরা খেলছে, দেখেন এক ম্যাচে গোল হয়েছে 25টা 26টা, বা আমাদের যে মেয়েদের লিগ হয় দেখবেন এখানে 15-20টা হরহামেশাই গোল হয়। সো কিন্তু এখানে কিন্তু তাহলে নিজের দুর্বলতাকে ঠিক করার কোনো জায়গা থাকে না। আপনি যেখান থেকে গোল করা সম্ভব সেখান থেকে গোল করছেন, যেখান থেকে মানে ডিফিকাল্ট সিচুয়েশনে গোল করতে পারতেছেন, নর্মাল সিচুয়েশনে গোল করতে পারতেছেন, দিন শেষে কিন্তু আপনার মানে ইমপ্রুভমেন্টের জায়গাটা কমে যায়। এই জন্য সবাই চায় তার থেকে একটু হায়ার র্যাঙ্কিং টিমের সাথে খেলতে, নিজেদের ডেভেলপ করতে। নীল ভাই, আমরা দেখে থাকি যে আসলে অন্য ফুটবলাররা দেশের বাইরে যারা আছেন তাদের একটা নিজস্ব এজেন্ট থাকেন, তারা মেনটেন করেন। আমাদের দেশের ফুটবলাররা, সেটা নারী হোক বা পুরুষ হোক, তারা কি এই জিনিসটা মেনটেন করছে কিনা? কারণ অনেকে আসলে জানেই না এজেন্টটা কি, সেটা মেনটেন করার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা জানতে চাই যে আপনাদের আসলে মাসিক বা বাৎসরিক কোনো খরচ আছে কিনা, প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা খুবই সিম্পল একটা। ধরেন মেনলি যারা এজেন্ট আছে এরা প্লেয়ারদের অ্যাপ্রোচ করে যে কোন প্লেয়ার নিয়ে কাজ করছে, কোন প্লেয়ারের মার্কেটে ডিমান্ড আছে বা ফিউচারে একটা ভ্যালু হবে। নিলয় ভাই, এই প্রশ্নের উত্তরটা আমরা নেব, তবে বিরতির পর। দর্শক, আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। কথা বলছিলাম দেশের ফুটবল এজেন্ট নিয়ে। নীলয় ভাই, যে প্রশ্নটা করেছিলাম যে বাংলাদেশের ফুটবলাররা এজেন্টটা মেনটেন করে কিনা বা কোন প্রক্রিয়া আসলে তাদের নিয়োগ দিতে হয় যদি কেউ পার্সোনালি নিয়োগ দিতেও চায়। প্রথমে আসি যে এজেন্ট আছে কি না। সো বাংলাদেশের ব্যাপারটি, বাংলাদেশে আমাদের ফুটবলের অঙ্গটা খুবই ছোট। কারণ আগে যদি দেখি আমাদের মতিঝিল ক্লাব পাড়া কেন্দ্র করে ফুটবলের পুরোটাই
ছিল আর কি। এরপর আস্তে আস্তে ধরেন আবাহনী ধানমন্ডিতে আসলো, বসুন্ধরা বলেন, বসুন্ধরায় আসলো, এইভাবে ক্লাবগুলো কিন্তু আস্তে আস্তে মানে একটু করেই আগাচ্ছে। এখন যদি প্রিমিয়ার লিগে দেখেন ঢাকার বাইরের টিম নেই বলতে কোনো ঢাকার বাইরে কোনো টিম নেই। সো আমাদের ফুটবলের যে নেটওয়ার্কটা ছোটো, এই জন্য বাংলাদেশের ফুটবলে এজেন্টের দরকার পড়ে না লোকাল প্লেয়ারদের একদিক দিয়ে। আর সেকেন্ডলি হলো যদি ধরেন বাইরে খেলার ব্যাপার আছে, বাইরে খেলার ব্যাপারে ওরকম মানুষের প্লেয়ারদের আগ্রহ একটু কম, প্লাস সুযোগও সীমিত। এই জন্য এই দুইটা ব্যাপার চিন্তা করলে দেখা যাবে বাংলাদেশের ফুটবলের নেটওয়ার্ক প্লাস বাইরে খেলার সুযোগ সুবিধা এই দুইটা যেহেতু মানে খুবই কম, এই জন্য এজেন্টের মনে হয় এমনি দেশের ফুটবলারদের খেলার পরিধিটা শুধু দেশের ফুটবলে কেন খেলবে, তারা অন্য দেশে খেলবে, সেটা যদি হয় আসিয়ান অঞ্চলে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, সেক্ষেত্রে আসলে এজেন্টটা মেনটেন করা উচিত, মানে ভালো কি না ফুটবলারদের জন্য? হ্যাঁ, মেনটেন করা একটা ভালো, কারণ কি ধরেন আমি যে নর্মালি এই কোচের ব্যাপারে আসি, পৃথিবীতে ফিফার মেম্বার আছে 211টা। সো মাত্র পৃথিবীতে মানে একটা সময় 211 জন একটা মানে জাতীয় দল হেড কোচ হতে পারবে। সো এই জিনিসটা কিন্তু খুব কম্পিটিশনের একটা ব্যাপার। সবাই কিন্তু চাইলে কিন্তু জাতীয় দল হেড কোচ হতে পারে না। হয়তো ক্লাব লেভেলে তার অনেক সাফল্য আছে, কিন্তু জাতীয় দলে পাওয়াটা একটু ডিফিকাল্ট। সো একটা ধরেন আপনার যদি আমি বলি, একটা মানুষ আমেরিকায় বসে আছে একটা কোচ, তার কিন্তু সবসময় সম্ভব হবে না যে বাংলাদেশ কোচ খুঁজছে, না রোয়ান্ডা কোচ খুঁজছে, না ইউরোপের একটা কান্ট্রি কোচ খুঁজছে। সো একটা এজেন্ট যখন কাজ করে তার একটা নেটওয়ার্ক তৈরি হয়, এবং নেটওয়ার্কের মাধ্যমে সে জানতে পারে যে এই দেশের কোচ লাগবে বা ওই ক্লাব হেড কোচ লাগবে। সো একটা এজেন্ট মেনটেন করলে হয় কি, এজেন্ট আপনাকে চাকরি খুঁজে দিতে হেল্প করবে। একটা ব্যাপার একটা গেল, মানে আপনার ফার্স্ট হলো যে কন্ট্রাকচুয়াল ব্যাপারটা, আপনাকে কন্ট্রাক্টটা খুঁজে বের করবে। সেকেন্ড কাজ আসবে তখন নেগোসিয়েশনের ব্যাপারটা, যে ঠিক আছে প্রত্যেক মানুষের, প্রত্যেক কোচ বা প্লেয়ারের একটা করে নিজের একটা মিনিমাম ডিমান্ড থাকে যে না, আমি কোথাও গেলে আমার এই টাকাটা দরকার। সো ওই জিনিসটা মেনটেন করে তার ফ্যাসিলিটি স্কিল কী দরকার আছে, তারপর ওই দেশের বা ওই ক্লাবের যে সুযোগ সুবিধা কি, সবগুলো আলোচনা করে একটা কোচকে তার এজেন্ট বলেন বা তার ম্যানেজার বলেন সুন্দর মতো একটা প্রেজেন্টেশন দিতে পারে, না এই অবস্থা আছে ওই ক্লাবের বা দেশের, তুমি এখন ডিসাইড করতে পারো যে তুমি যাবে কি না। আমার যদি মনে হয় যে আমার কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে যে না এখানে কাজ করার জন্য তার জন্য বেটার, তখন আমি বলবো ঠিক আছে এখানে কাজ করা তার জন্য বেটার, তুমি এখানে কাজ করতে পারো। তারপর সেকেন্ডলি যদি আসে, তারপর আবার লিগ্যাল একটা ব্যাপার আছে। কারণ দেখা যায় যে অনেক ক্লাব বা অনেক ফেডারেশন আছে যারা ফিফার কিছু মানে কন্ট্রাকচুয়াল গাইডেন্স আছে যে এই অনুযায়ী আপনি একটা কন্ট্রাক্ট যখন করবেন একটা প্লেয়ারের সাথে বা কোচের সাথে, তখন এই জিনিসগুলো মেনে চলবেন। দেখা যায় আপনার অনেকে একটা জিনিস ইলিগেল বা যেটা ফিফা ল বহির্ভূত পয়েন্ট ক্লজ অ্যাড করে দেয়। এইগুলো দেখাশোনার জন্য এজেন্ট, যেহেতু এজেন্টের পড়াশোনা করতে হয় ফিফার ল নিয়ে, সো এই ব্যাপারগুলো সে দেখতে পারে, সাজেশন করতে পারে যে না তুমি এখানে সাইন করো না, এখানে একটা সমস্যা আছে, এটা কর্তৃপক্ষকে চেঞ্জ করে যেটা লিগ্যাল আছে সেটা করতে হবে। সো ব্যাপার দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল বলেন, তার আরেকটা ব্যাপার আছে আমাদের বর্তমানে ইদানিং শুরু হয়েছে যে ব্র্যান্ড ডিলগুলো, যে একটা দেখবেন যে হামজা বিজ্ঞাপনের বাজারে এখন পুরোটাই দখল করে আছে, যেটা আমরা অতীতে দেখতাম যে ক্রিকেটার যারা ছিল তারা দখল করতো। এখন দেখা যাবে যে শুধু হামজা নয়, জামালও অনেকগুলো ব্র্যান্ডের সাথে মিলে কাজ করছে। এই এজেন্ট যারা ম্যানেজার থাকে এরা দেখা যায় তাদের কন্ট্রাকচুয়াল প্লাস তাদের ইমেজ রাইট এই দুইটাই মেনটেন করে। এখন এদিক থেকেও প্লেয়ারদের একটু এজেন্টরা হেল্প করতে পারে যে না, একটা ওই যেভাবে বলছিলাম যে একটা কোচের পক্ষে সম্ভব না 211টা দেশের কোথায় কোচ লাগবে, তেমনিভাবে এখানে অনেক ব্র্যান্ডই হয় কোন এজেন্সি থেকে কোন কাজ আসবে। যখন একটা ম্যানেজার পার্সোনালি কাজ করে ফিল্ডে মার্কেটে থাকে, সে জানে যে এই কোম্পানির কাছে এই কোম্পানি হয়তো স্পোর্টসে ইন্টারেস্ট হইতে পারে, বা স্পোর্টস রিলেটেড তার ব্র্যান্ড আছে বা তাদের জন্য একটা করতে পারে। তখন যদি তার ম্যানেজার যদি পিচ করে ওই কোম্পানিকে বা এজেন্সিকে যে আমার ক্লায়েন্টকে তুমি নিতে পারো, হ্যাঁ তোমার এই ব্র্যান্ডের সাথে বা এই প্ল্যানের সাথে ফিট হইতে পারে, তখন সে কিন্তু একটা ব্র্যান্ড ডিল পাচ্ছে। নর্মালি যদি দেখা যায় আমরা বাইরে বাংলাদেশের কথা বাদ দিয়ে বাইরে দেখা যায় যে ব্র্যান্ড ডিল থেকে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আমরা যদি ধরেন মেসি বলেন, নেইমার বলেন, রোনাল্ডো, ব্র্যান্ড ডিলে কিন্তু অনেক টাকা দেখা যায়। মানে দিন শেষে চিন্তা করলে তারা খেলে যাওয়ার টাকা পাচ্ছে, তার কাছাকাছি বা তার থেকে অনেক বেশিও ইনকাম পাচ্ছে ব্র্যান্ড ডিল থেকে। সো মোটামুটি সব দেখলে এজেন্টটা রাখা ভালো, কিন্তু বাংলাদেশের যে পরিপ্রেক্ষী আছে আপাতত, এখানে এজেন্টের ভূমিকা একটু মানে অতটা মানে ফল দেয় বলে আমার মনে হয় না। মানে এটা কি আমাদের দেশের পরিবেশের কারণে আসলে এজেন্ট একটা ব্র্যান্ড হয়ে উঠতে পারেনি, নাকি আসলে বৈশ্বিক কারণে আসলে আপনারাই নিজেদেরকে গুটিয়ে রেখেছেন? না, বৈশ্বিক কারণে বলবো না, এটা হলো যে বাংলাদেশের কাজ করার
সীমিতটা খুব মানে ক্ষেত্রটা খুবই সীমিত হয়ে গেছে। কারণ ধরেন আমি যদি ধরেন একটা লোকাল ফুটবলের কথা বলি, এই লোকাল ফুটবলার দেখা যাবে সে যখন ছোটোবেলা থেকে খেলে আসে, ফার্স্ট ডিভিশন খেলছে, সেকেন্ড ডিভিশন খেলছে, সবাই কিন্তু কমলাপুরে খেলছে। আর আমার ফুটবলের কেন্দ্রটা ওই মতিঝিল, মানে কমলাপুর আর মতিঝিলের মধ্যে খুবই একটা ক্লোজ। সবাই জানে, দেখা যায় যে ফার্স্ট ডিভিশন কাজ করতেছে সে হয়তো প্রিমিয়ার লিগের কোনো টিমের সাথে আবার যুক্ত, তাকে তার এজেন্ট দরকার হয় না, তার কন্ট্যাক্ট নাম্বারের জন্য একটা এজেন্টকে ফোন দিবে বা এটা কোনো দরকার হয় না। সে একটা ক্লাব কর্তৃপক্ষ নিজেই প্লেয়ারের সাথে ডিল করতে পারছে। সো ধরেন ইন্ডিয়াতে এই ব্যাপারটা আছে, কারণ ইন্ডিয়া অনেক বড় দেশ। ধরেন একটা দুইটা স্টেটের মধ্যে অনেক ডিস্টেন্স। আপনি যখন অন্য একটা স্টেটের প্লেয়ারের সাথে যোগাযোগ করতে যাবেন, দেখা যায় আপনার সাথে কন্ট্যাক্ট নেই, তখন আপনি কী হয়, বাই ডিফল্ট আপনি যদি সার্চ করেন, ধরেন আমার নাম সার্চ করলে আপনি গুগল থেকে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন, বাট একটা প্লেয়ারের কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন। তখন কী হয়, ওই এজেন্টের থ্রুর মাধ্যমে প্লেয়ারের সাথে যোগাযোগ করতে হয়। কিন্তু বাংলাদেশের এই সুযোগটা নেই বলেই চলে আর কি, যে বাংলাদেশ খুবই সহজ আর কি। আপনি যাকে চাইবেন, আজকে এখন চাইবেন, এই প্লেয়ারের নাম্বার হয়তো আপনার নেক্সট 5 মিনিটের মধ্যে আপনার ফোনে থাকবে, আপনি সরাসরি কথা বলতে পারবেন। দেখা যাবে যেখানে বাংলাদেশের বিমান যোগাযোগ থাকলে 1 ঘন্টার মধ্যে এসে সামনাসামনি দেখা করা সম্ভব বাংলাদেশে। সো এই জন্য এই যোগাযোগের ব্যাপারটা যেহেতু সুবিধাজনক মানুষ, এই জন্য এজেন্টের ভূমিকাটা খুবই কম এখানে। আমরা দেখেছি যে কিউবা মিত্র যখন বসুন্ধরা কিংসের সাথে তারা চুক্তিটা করেছে, তখন পরবর্তীতে তারা খেলেছেন, তবে পরবর্তীতে আসলে আর্থিক জটিলতা এবং তার ম্যাচ টাইমিংয়ের কারণে, আসলে প্লে টাইমিংয়ের কারণে তিনি চলে গেছেন। এরকম কোনো জটিলতা আপনাদের পড়তে হয়েছে কিনা, যে আপনি কোনো প্লেয়ারকে বাইরে দিয়েছেন, অন্য দেশেরই প্লেয়ারকে কখনো কোথাও দিয়েছেন ক্লাবে, তবে তার আর্থিক কোনো জটিলতা হয়েছে, তখন ওই জায়গাটা হ্যান্ডেলিং করতে খুব কষ্ট হয়ে গেছে আপনাদের এজেন্ট হিসেবে? দেখেন, এইটা আর্থিক ব্যাপারটা এটা ওয়ার্ল্ডের সব জায়গায় আছে। আপনি কোনো কান্ট্রির উপর দেখতে পারবেন না ওই কান্ট্রিতে কখনো আর্থিক সমস্যা হয়নি, এবং কখন কি আসবে এটা আপনি বলতেও পারবেন না, কারণ আর্থিক হাতটা একটা এজেন্টের হাতে নাই। এটা একটা, যেহেতু ধরেন একটা ক্লাব XYZ যেই খেলুক, প্রিমিয়ার লিগে খেলছে, সে বাংলাদেশের প্রিমিয়ার লিগে যে প্রফেশনাল ক্লাব লাইসেন্সিং আছে সেটা উত্তীর্ণ হয়ে কিন্তু প্রিমিয়ার লিগে খেলছে। সো ওই ক্লাবে যে ব্যাংক ব্যালেন্স কী আছে বা আছে, সেটা কিন্তু আমার পক্ষে বা একটা প্লেয়ারের পক্ষে জানা কখনো সম্ভব না। সো যখন হয় তখন দেখা যায় একটু নেগোসিয়েশনের মাধ্যমে যেতে হয়, যে স্যালারিটা কত ডিউ থাকলে কত দ্রুত আমার ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়া যায় বা এইটা ব্যাপার থাকে। এবং পাশাপাশি একটা আছে লিগ্যাল দিক, যেহেতু আমি নিজে বর্তমানে ফিফা ডেস্টিতে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করি। সো আমি আমার ক্লায়েন্টকে একটু করতে পারি, ইনশোর করতে পারি, ঠিক আছে যদি ক্লাব যদি না পেড করে, তোমার অপশন আছে লিগ্যালি তুমি ফিফাতে যেতে পারো, সেই ব্যাপারে আমি তোমাকে হেল্প করতে পারবো। আচ্ছা, নীলয় ভাই, আরও অনেক আলাপ রয়েছে, তবে বিরতি নিতে হচ্ছে আবারও। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরই। নীলয় ভাই, যেটা নিয়ে কথা বলছিলাম, যে বাংলাদেশের একমাত্র এবং প্রথম লাইসেন্সধারী ফিফার আপনি হচ্ছে ফুটবল এজেন্ট, এই প্রক্রিয়াটা আসলে কিভাবে শুরু করা হয়েছিল? আপনি তো 2018 সাল থেকে এর সাথে সম্পৃক্ত। এটা দিয়ে কি আসলে ফিফার আন্ডারে কোনো কোচিং করেছেন নাকি পরীক্ষা দিয়েছেন? প্রক্রিয়াটা আসলে কিভাবে শুরু হয়েছিল? আচ্ছা, এর একটু ইতিহাস আমি একটু বলি। ফিফার প্রথম যে এজেন্ট লাইসেন্সের যে রেগুলেশন ছিল সেটা 1991 সালে ছিল, এবং সেই ব্যাপারটা একটু মানে কমপ্লেক্স ছিল। আপনার ফিফাতে বড় একটা পরিমাণ, প্রায় সম্ভবত 20,000 সুইস ফ্রাঙ্ক জমা দিতে হইতো, মানে ব্যাংক গ্যারান্টি হিসেবে এই টাইপের একটা জমা দিতে হইতো। সো প্রসেসটা খুবই পরিমাণ ছিল 20,000 সুইস ফ্রাঙ্কের মতন একটা। এরপরে ফিফা করলো কি, আবার 2001 সালে এসে আবার একটা ফিফা এজেন্ট রেগুলেশনের কাজ শুরু করলো। মাঝখানে 8 সালেও এসে আবার একটা রেগুলেশন চালু করলো। এর মধ্যে ফিফা 2015 সালে এসে এটা পুরোপুরি একবারে প্রত্যেক ন্যাশনাল ফুটবল ফেডারেশনের উপরে ছেড়ে দিল, যে তোমরা তোমাদের মতো একটা এজেন্ট রেগুলেশন তৈরি করে এটা চালাও। তারপরে 2015 আমার যখন কাজ করার ইচ্ছে হলো, মানে তখন 16-17 দিকে কাজ করার ইচ্ছা হলো, তখন দেখলাম, খোঁজখবর নিয়ে দেখলাম যে এটা মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে যদি চায় তার রেগুলেশন করে, তখন আমি ওই এজেন্ট হিসেবে কাজ করতে পারবো, এছাড়া কোনো স্বীকৃতি পাওয়ার কোনো উপায় নেই। সো বিএফের সাথে যোগাযোগ করা হয়েছিল, তখন বিএফএফ আমি একা মাত্র। সো ওই জন্য, বা আমার নিজের কাছে ওরকম আপনার যে আমি একা মানুষ প্লাস বিএফএফ করবে বা কি, এটা মানে দুই পক্ষের ওরকম ইন্টারেস্ট হয় না দেখে, কারণ ওরকমভাবে বিএফএফ কখনো ফিফা এজেন্টের মানে ফিফা এজেন্ট না, মানে ন্যাশনাল এজেন্ট রেগুলেশন তৈরি করে নাই। এরপরে 2022 সালে ঘোষণা দিল যে ফিফা এজেন্ট রেগুলেশন আবার তৈরি করবে, এবং সেন্ট্রালাইজ ফিফা থেকে এটা হবে। 2023 সালে এটা ফিফা অ্যানাউন্স করলো যে আমরা প্রথম ব্যাচের জন্য নেব, পরীক্ষা নেব। সো পরীক্ষার ডেট দিল, আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়েছে। রেজিস্ট্রেশন করার পর বিএফএফ আপনাকে আপনার ডকুমেন্টগুলো ক্রস চেক করার পরে তখন তারা একটা এক্সাম ডেটের জন্য আপনাকে অনুমতি দিল যে আপনি এক্সামে বসতে পারবেন। সো আমার তারিখটা সম্ভবত মনে নেই, 2023 সালে হয়তো ওই মে জুনের বা এপ্রিলের দিকে তখন একটা পরীক্ষার
ডেট হয় তখন বিএফএফ পরীক্ষা হয়। এটা অনলাইনে পরীক্ষা হচ্ছে, বাট এটা আপনার প্রায় আমার নিজের ওয়েবক্যাম অন ছিল, প্লাস আরও 3টা ক্যামেরা ছিল, 3টা ক্যামেরার মাধ্যমে তারপরে আমার পরীক্ষা দিতে হয়েছে। মানে কোনো 19-20 করার সুযোগ নেই এক্সামে। এখন হয়তো ফিফা আর একটু হয়ে গেছে যে আপনার ফেডারেশন গিয়ে এক্সাম দিতে হবে না, আপনি আপনার ঘরে বসে অনলাইনে লগ ইন করে এক্সাম দিতে পারবেন। যেহেতু আপনি ক্যামেরার সামনে পরীক্ষা দিতে হচ্ছে আর কি, আলসের মতো অনেকটা। হ্যাঁ, ওইটা একটু আরও আইএলটিএস থেকে, কারণ ফিফার আমি যদি বলি আমার অভিজ্ঞতা থেকে, ওখানে টোটাল 20টা প্রশ্ন ছিল, 20টা প্রশ্নের 100 মার্ক আপনার, কিন্তু দেখা যাবে একটা প্রশ্ন ছিল 3 থেকে 4 পৃষ্ঠা, আপনার প্রশ্ন পড়তে 4-5 মিনিট সময় লেগে যাবে। আইএলটিএস থেকে কঠিন আমার কাছে মনে হয় এটা আইএলটিএস থেকেও একটু কঠিন এক্সাম, কারণ আপনাকে একটা ঘটনা দেয়, ঘটনা আপনাকে পুরোটা পড়ে তারপরে আপনাকে দেখা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন, তো একটার মধ্যে 4টে অ্যান্সার আছে, আবার কয়টার মধ্যে 2টা অ্যান্সার আছে, 3টা অ্যান্সার আছে, এবং একটা অ্যান্সার হয়েছে আমার মনে হয় যে আমার যখন প্রশ্ন ছিল 3টা বা 4টা ছিল শুধুমাত্র একটার, বাকি সবগুলোই মাল্টিপল অপশন। সো আপনি একটা যদি মিস করেন আপনার পয়েন্ট নেই, এবং আরেকটা ব্যাপার ছিল আপনার 70% মার্ক পেতে হবে। আচ্ছা, আমার জানা মতে এখন 18টা এজেন্ট হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করছে, আর সেক্ষেত্রে আপনি হচ্ছে একমাত্র ফিফা লাইসেন্সধারী কোচ। এইটার ক্ষেত্রে আসলে আপনার সুযোগ সুবিধা বা আসলে অসুবিধা কোনটা বেশি, বা কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন এটার জন্য? না, এখানে অসুবিধার কোনো ব্যাপার না, সুবিধার ব্যাপারটা সব থেকে আপনার বেশি। কারণ আমি যেহেতু এখন করছি ফিফার, ধরেন আগে ধরেন যখন 28 সালে কাজ করতাম, তখন একটা প্লেয়ারের সাথে আমি তখন একটা চুক্তি করলাম, ঠিক আছে, যে আমি তোমার এই জিনিসে কাজ করছি। এখন দিন শেষে যদি আমার কমিশন পেড না করে, তখন আমার কি হবে, আমার কাছে গিয়ে আমার মামলা করতে হবে। বাট এই মামলাটা খুবই ব্যয়বহুল মামলা। আপনাকে একটা আগে যে আপনি যে কটা ক্লেম করবেন, ওই ক্লেমের একটা বড় একটা টাকা আপনাকে কোর্টে জমা দিতে হবে, জমা দিয়ে রাখতে হবে। তারপর এটা প্রসিডিউর হবে, জিতবেন কি জিতবেন। আপনি যদি হেরে যান, তাহলে ওই সব সম্পূর্ণ টাকাটাই কোর্ট আপনাকে থেকে নিয়ে নেবে, আপনারা ফেরত পাবেন না। সো এইগুলো একটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল। অনেক সময় দেখা যায় বাইরের ডিলে সাইন হয়েছে, আমি আমার কমিশন পাই নাই, এরকম অনেক নানান ঘটনা ঘটছে। এখন যখন ফিফা এজেন্ট হয়েছে, ফিফা আমাকে একটা ভরসার জায়গা দিছে যে তুমি যদি লিগালি কারোর সাথে চুক্তি করো এবং তোমার মাধ্যমে কোনো ডিল আসে, দিন শেষে ওই কোচ বা প্লেয়ার আমাকে টাকা দিতে বাধ্য, নাহলে ও ফিফা থেকে ব্যান খাবে বা আর্থিক জরিমানা যেটা হোক, ফিফার আইন অনুযায়ী সে ফিফা নেবে। সো এই আরেকটা ব্যাপার হচ্ছে, এখন যদি আমি কোনো ক্লাব বা নতুন বা অপরিচিত কারোর সাথে আমি যোগাযোগ করতে চাই, আমি একটা বলতে পারবো, দেশের বাইরেও আমি বলতে পারি। আগে ধরেন আমি বলতাম এজেন্ট বাংলাদেশ থেকে, তখন এই জিনিসটা অনেকে বিশেষ করতে, কারণ এটা XYZ যে কোনো নিজেকে এজেন্ট দাবি করতে পারতো। বাট ফিফা যেহেতু আমাকে লাইসেন্স দিচ্ছে, আমার লাইসেন্স একটা কার্ড আছে, আমি ওই ক্লাবটাকে বা দেশের হোক, দেশের বাইরের হোক, যে প্লেয়ার হোক, আমি দেখাতে পারি যে না, আমি কোনো মানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার একটা স্বীকৃতি আছে, আমার লাইসেন্স আছে, আমি কাজ করতে পারি। সো এই যে আমার ব্যাপারটা, মানে ভরসার জায়গাটা আরও বেড়ে গেছে, কাজ করার সুযোগ সুবিধা আরও বেড়ে গেছে আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, আমরা শুধু দেখি আসলে ফুটবলের এজেন্টই বাংলাদেশে এখন মানে অ্যাক্টিভ যদি কাজ করে থাকে সেটা ফুটবল এজেন্ট, অন্য কোনো এজেন্ট বা অন্য কোনো ইভেন্টের এজেন্ট আসলে সেভাবে সক্রিয় না কেন বাংলাদেশে? এটা কি অন্য কোনো কারণ রয়েছে কিনা, যে আগ্রহের জায়গাটা কম? কারণ 18টা এজেন্ট ফুটবলের সাথে আসলে কাজ করে থাকে। না দেখেন, আপনি যে ইনফরমেশনগুলো পাচ্ছেন বিভিন্ন জায়গাতে, হয়তো আপনি ওই ট্রান্সফার মার্কেট বাজার, এখানে ধরেন এজেন্ট আছে, কিছু এজেন্ট আছে, 2-1জন আছে যারা বাইরের এজেন্সির সাথে কাজ করছে, আর বেশিরভাগই ধরেন হওয়ার চেষ্টা করেছে, বা দিন শেষে দেখা যাচ্ছে এখান থেকে আসলে মানে বেনিফিটটা বের করা খুব টাফ। আপনার অনেক দিন ধরে লেগে থাকতে হবে, তারপর হয়তো আপনি একটা কিছু পাবেন। আর বাংলাদেশের মার্কেটটা খুব ছোট। আপনি যদি এজেন্ট হিসেবে যেহেতু অনেকদিন ধরে কাজ করছেন, এটার মানে লাভের ইয়াটা কিরকম, পরিমাণটা কিরকম, মানে মাসিক নাকি বাৎসরিক? এটা মাসিক বাৎসরিক ওইভাবে হিসাব হয় না। ধরেন একটা প্লেয়ারের সাথে নর্মালি আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেটা হয়, 10 মাসের চুক্তি হয়, 10 মাসের চুক্তি হয়। আমার মানে কন্ট্রাক্ট থাকে একটা প্লেয়ার বা কোচের সাথে, যে আপনার যে স্যালারি যত টাকা হবে ওটা 10% আমাকে পেড করতে হবে। কারণ সেটা 10 মাসের চুক্তি হলে 10 মাসেরটা পেড করবে, 11 মাস হলে 2 বছর 2 বছর। কিরকম ইনকাম হয় একজন এজেন্টের? এইটা ডিপেন্ড করবে এখন সিজনের উপর ভিত্তি করে। এইটা ধরেন 15-20 লাখ টাকা হতে পারে, বা এর বেশিও হতে পারে বা কম হতে পারে, ডিপেন্ড করে সিজন কেমন যাচ্ছে, আপনি কটা প্লেয়ার সাইন করছেন, কি পরিমাণ টাকা পাচ্ছে আপনার ক্লায়েন্ট ইনকামের উপর নির্ভর করছে। তখন দেখা যাবে, আমি এক্সাম্পল ধরেন, এখন ধরেন আমি যদি আজকে নেইমারকে একটা ক্লাবে সাইন করে, অবশ্যই আমার ইনকামটা ভালো থাকবে। কারণ আমি যদি অন্য একটা ধরেন আমি শেখ মুরসালিন কোন একটা ক্লাব প্লেয়ার অনুযায়ী এবং কতগুলো ডিল করছেন সবগুলো মিলে একটা ইয়ে আসবে। নীলা বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।